অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইয়ের 8ম পর্ব। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। তাহলে শুরু করা যাক। ইতিমধ্যে টিকেটবাবু গিয়ে দাঁড়ান বর্মনারায়ণের কাছে। এক মুখে তার অনেক কথা। টাকা বের করে দিতে দিতে বলেন 3খানা গোসাবা। বলবার আগেই টিকেটবাবু লেখা শুরু হয়ে গিয়েছে, যেন খবর তার আগেই জানা। বর্মনারায়ণ ততক্ষণে আগের সুরেই তাল ধরেন। আমি ভাবছি এদিককার লোক কোথাও ঘরে ফেরা হচ্ছে। তা নয়, একেবারে ফকিরের সঙ্গে, তাও আবার ফকিরের জন্য নিজের ট্যাকের কড়ি দিয়ে একটু ঘোরাঘুরি। আপনাকে আবার আমি ফিলোজফির কথা বলতে গেছি। এবার চোখাচোখি মেয়ের সঙ্গে। হাসিতে হাসিতে মজা লোটে বাপ বেটিতে। তবু তো গাজীর গলার গুনগুনানি শুনতে পাননি। যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে কিসের লেনা দেনা। ভাবের অভিধানে দেখো ও কথা কার উদ্দেশ্যে। তা একবার বলে দেখুক না, মাস্টার মশাই প্রেমের ভাব জানেন না। সে সাহস নেই। দেখি গাজী আমার দিকে চড়া চোখে চেয়ে চেয়ে হাসে। অপরাধ তো আমার। বর্মনারায়ণের বিদ্রূপে সেরকম মনে হয়। বলি, তা নয়, ও বললে যাবে, তাই আপনি নিয়ে নিলেন, এই আর কি। বর্মনারায়ণ ঘাড় নেড়ে আমার কথা পূরণ করেন। কন্যা আর গিন্নির দিকে চেয়ে চোখ পিটপিটিয়ে হাসেন। দেখো, যেন বিটেলে ছড়াটা ইয়ারদের দিকে চেয়ে কি রহস্য করে। তবে সব খেলারই উল্টো চাল আছে। সেই চালটা মেয়ের দিক থেকে আসে। তাতে কি হয়েছে বাবা? ওর ভালো লেগেছে তাই এর সঙ্গে যাচ্ছেন। তোমার সবটাতেই বাড়াবাড়ি। বলুক তো, কন্যা বলুক। আর বাপ তার আপন রক্তের কাছে একটু ঋণগ্রস্ত হন। ফিলোজফি কেবল সেন্টিমেন্ট। গাজী নিয়ে বেড়ালে সেটা কেবল বিফল ভাবের ঘোর। আর যত কিছু সঠিক পথের খবর শুধু মাস্টারমশাইয়ের ঝলায়। এ ঘোর কাটুক। ঝিনি এখন অনেক সহজ কথা বলে, হেসে তাকায় ভিনযাত্রীর দিকে। যাত্রীর সম্মতিসূচক ঘাড় নাড়বে সে সাহস নেই। কিন্তু এতই সহজ। তবে আর ও ভোলার মন বলেছে কেন? খেপা বলেছে কেন? বর্মনারায়ণ আপন ভাবেই ভোলা, আপন পথের খেপা। বলেন, ও বাড়াবাড়িটা আমার হলো, তবে আর কি। কেবল ওই গান শোনো আর টাকা দাও, আর এগিয়ে পকেট উজাড় করে ঘুরুক, তোরাই সংসার করবি বটে। অমনি উজানি গাঙ্গের ছলছলানি হাসির জোয়ার ঝিনির গলায়, যেন ঢেউয়ে ঢেউয়ে ভাঙ্গে, তরঙ্গে তরঙ্গে কাঁপে। মাকে বলে, শুনেছ মা বাবার কথা? যেন আমি তাই বলেছি। মা তার দল ছাড়েননি, শোনা যায়। ওর কথা বাদ দে না। বাদ দে না? বাহ, টাকা কি ফুট করে নাকি গো? আমার বেলায় তো তা দেখিনি। আবার হাসি, মা মেয়ে দুই সখীতে। কিন্তু বর্মনারায়ণের সেদিকে তেমন নজর নেই। অধীনের দিকেই ফিরে একটু চোখ টেনে পুশ করেন। তা মহাশয়ের কি করা হয় জানতে পারি? মহাশয় স্বরে যে শুধু বিদ্রূপ তা নয়, সুরে যেন অন্য একটু খোঁচা। পড়তে জানলে হয়, সে লিখনও লেখা আছে বর্মনারায়ণের চোখে। পড়ে দেখ, লেখা আছে। তা সাধু ফকিরের পেছনে খরচ করতে তো ভালো লাগছে। এ রেস তো আসছে কোত্থেকে? চাহনি রকমটিও একটু তেরছা। একে আপাদমস্তক দেখা বলে না, একে বোধহয় নজর খুঁচিয়ে দেখা বলে। ছেলেবেলায় পাঠশালার মাস্টারমশাইয়ের মুখখানি চোখের সামনে ভাসে। হাতে যার কালনাগিনী ফনা তুলে লিক লিক করত, কালনাগিনীর মতোই সেই বেদগাছা। মাস্টারমশাইয়ের চোখে একেবারে সেই ছোট্ট বুকে গুজে দেওয়া নজর। হয়তো ছাত্রটি 10 আনা 6 আনা চুলের ছাটের দিকে। মিহি গলাও যে কি ভয়ঙ্কর নিষ্ঠুর শোনাতে পারে সে জ্ঞানলাভ তখন থেকেই। তার সঙ্গে কেবল একটু দাঁতে দাঁত চিবুনো। শোনা যেত, বাবু কি যাত্রার দলের নাম লেখাইছেন নাকি? আহ, যেন শিকার নিয়ে দুলে দুলে সাপের খেলা, এমনি মর্মান্তিক। আসন্ন ছবলের যন্ত্রণা ততক্ষণে ভয় হয়ে বুকে কাঁপতে আরম্ভ করত। শিকারের নজর সেই যে মাস্টারমশাইয়ের চোখে আটকে যেত, তাকে আর নড়ানো যেত না। তবে এ কথা ঠিক, পাঠশালার গুরুমশাইয়ের সেই বাঘা চোখের নজরে নির্যশ ফুল ছিল না। সেই দিনের ছোট বুকে ত্রাস আজ ভরা বুকে হাসি হয়ে বাজে। একরামপুরের বামুনপাড়ার কেদার চক্রবর্তী যাত্রার দল, সে তো ছিল তোমার চোখের আলে আহে। তোমার তখন নাক টিপলে দুধ গলে, তাতে আবার ভদ্রলোকের ছেলে। আর ঝাঁকড়া চুলো কেদার চক্রবর্তী, তাকে তুই কোন নজরে দেখেছিলি? মনে করেছিলি সে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, বেহুলা চাঁদ সওদাগর? সে রামায়ণের রাম, মহাভারতের অর্জুন। কম করে 60 বছরের সেই লোকটার হালচাল হেলাদোলা তোকে কি গুণ করেছিল? একদিন গাল টিপে আদর করে ডাক দিল,
সেই ডাক বাপ মা ভাই বোন ঘর ভুলিয়ে দিল। ঘর পালিয়ে তুই গেলি নীল রং মাখতে, গায়ে পিত বসন, হাতে মকরমুখ ঝকঝকে টিনের বাঁশি, পায়েতে ঘুঙ্গুর। আসরে দাঁড়িয়ে সেই রজকদের ছেলেটা প্রহ্লাদ সেজে তোকে মধুসূদন দাদা বলে ডাকত। তুই আসরে দাঁড়িয়ে মুখে বাঁশি তুলে ধরতিস, আর পোটলা মেছো আসরের নিচ থেকে ফ্লুট বাজিয়ে দিত। হালের দিনে হলে কি বলতো হে নাগরিক, প্লেব্যাক, তা সেরকমই ব্যাপার। বাঁশি শুনে প্রহ্লাদ পাগল। তুই খিলখিলিয়ে হাসতিস। মাথার ওপরে 8 ডজন হেজাক জ্বলে। সকলে দেখতে পেত কৃষ্ণকে, কিন্তু প্রহ্লাদ দেখতে পেত না। তুই পায়ের ঘুঙ্গুর বাজিয়ে ছুটে পালিয়ে যেতিস, ডাক দিতিস, প্রহ্লাদ আমি এখানে। প্রহ্লাদের অমনি ছুট, কোথায় কোথায় মধুসূদন দাদা। তারপরে ঘরে ফিরে কেষ্ট ঠাকুরের পিঠের চামড়া কয়স্তর উঠেছিল সে হিসাবটি চেয়েও না। তাই বলি, পাঠশালার গুরুমশাইয়ের সেই নজরে নির্যশ ভুল ছিল না। কিন্তু যে কারণে নজর বিচার, সেই বর্মনারায়ণের নজর ততটা মর্মান্তিক নয়। তখনকার 10 আনা 6 আনার মর্ম ছিল আলাদা। আজকের মাথায় যে কত আনাতে কি আছে তার হিসাব জানা নেই। তখন ছিল নরসুন্দরের সঙ্গে রাম রাবণের লড়াই, নয়তো তোষামোদের হাত জোর। এখন কেবল মাথাটি বাড়িয়ে দেওয়া। তবু কেন বর্মনারায়ণের চোখে এমন ব্যাম্যদত্তির খোঁচা? ধুতি পাঞ্জাবি আর সঙ্গের ঝলায় কিছু বেয়াদবি লেখা আছে নাকি? ভেবেছেন বুঝি ভিনযাত্রীর খাওয়া আছে ঘরে। বনের মোষ তাড়িয়ে ফেরে বনে, বেকার ঘরে পরের ধনে, রঙে মজে ফকির নিয়ে অন্যের জীবিকায়। কথা বলবার আগেই আবার বর্মনারায়ণ ত্রুটি শোধন করেন। অবশ্যই কে কি করে সেসব কথা নাকি আজকাল জিজ্ঞেস করলে লোকে অসন্তুষ্ট হয় বলে বুড়া তার চোখের চ্যাংড়া নজর ঘুরিয়ে আনেন মেয়েকে ছুঁয়ে। জবাব দেবার সুযোগ পায় না। তার আগেই শোনো, ঝিনির গলা। তা সত্যি তো, ও কথা জিজ্ঞেস করছো কেন বাবা? ওর তো কোনো অসুবিধা থাকতে পারে? অব্যর্থ, নিশ্চয়ই, খুবই থাকতে পারে। বেঁচে থাকুক এ যুগে শালীনতা। বাংলাদেশে এমন জীবিকা আছে বলতে গেলেই কেন যেন ঠেক খেতে হয়। বরং একটু অসহায় হয়ে বলি, বেকার নই, বিশ্বাস করতে পারেন। প্রথমে ঝিনির হাসি উপচায়, তারপরে মাস্টার মশাইয়ের। সম্ভবত আমার গলার স্বরেই কথাটা তার বিশ্বাসযোগ্য মনে হয়েছে। হাত তুলে বলেন, আহা, অবিশ্বাস কেন করব? এমনি একটা কথার কথা জিজ্ঞেস করলাম আর কি। তা যে করেননি সে পথে আগাম পেয়েছি, তবে বিশ্বাসে লাভটুকুও পাওয়া গেল এবার। তাই কথার বাঘ ঘুরিয়ে নেন, কিন্তু সেই এক দরিয়ারই বাঘ। বলেন, তবে এই যে আজকাল সব হয়েছে, পেশা বা জীবিকার কথা জিজ্ঞেস করা যাবে না, এর কোনো মানে বুঝতে পারি না। চুরি চামার তো করি না রে বাপু, যে লোকের কাছে বলতে পারবো না। আজকাল যে কী সব আদব কায়দা হয়েছে। বর্মনারায়ণ হাত উল্টে দেখান। বোধ হয় সবই উল্টো হাওয়ায় বহে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেন না। সেই কথাটা বোঝাতে চান, কিন্তু ওর চুরি চামারির কথায় শির দ্বারার কথায় একটা খোঁচা লেগে যায়। চুপ করে থাকা যেন দায় হয়ে ওঠে। যদিও কিবা যায় আসে, আমি যাই কালীনগর, বর্মনারায়ণ যান গোসাবা। আমি নেবে যাব আমার ঘাটে, পথের দেখা সেখানেই শেষ। আমার জীবিকায় যদি তার মনে কোনো দ্বন্দ্ব থেকে যায়, সেই বিড়ম্বনা আমার নয়। ঝিনি কিন্তু হাসে, বলে, চুরি চামারির কথা নয়, অনেকে পছন্দ করেন না, তোমার জানতে চাওয়া উচিত নয়। বর্মনারায়ণ চোখ বুঝে বলেন, জানতে চাইনি তো আর। বলেই চোখ তাকিয়ে ঘাড় নাড়েন। আবার বলেন, শুনেছি পুলিশ গোয়েন্দা টোয়েন্দা হলে তাদের অসুবিধা থাকতে পারে। ঝিনি প্রায় হতাশায় হাসে, চোখ তুলে চায় ভিনযাত্রীর দিকে, বলে, তবে আর বলছো কেন বারে বারে? তার মানে কি? ঝিনি কি বলতে চায় আমি পুলিশ গোয়েন্দার লোক? কথা যে এখন নিজেই দায় হয়ে ওঠে। পুলিশ গোয়েন্দাতে আমার অভক্তি নেই, কিন্তু জীবনে যা নিজেকে ভাবতে পারিনি তাই বা মুখ বুঝে মানি কেমন করে? তাছাড়া বর্মনারায়ণকে কেমন যেন হতাশ মনে হয়। খেপাটা যখন জুড়িয়ে যায় তখন তাকে করুণ লাগে। বেশ তো, পথের দেখা পথেই যখন শেষ, তখন না বলার দায় যতটুকু বলার দায় তার চেয়ে আর কতখানি। মুখ তুলে বলি, না বলার কিছু নেই, আমি একটু লিখি টিখি। লেখেন টেখেন? চলে যাওয়া পালে যেন দমকা বাতাস লাগে। বর্মনারায়ণের ভঙ্গি হয়ে ওঠে যাত্রা দলে বিবেকের মতো। হাঁক দিয়ে বলেন, দেখ ঝিনি, তখন থেকে আমার সেই সন্দেহ হয়েছিল, নিশ্চয় কবি। না, তার মানে বলার অবকাশ পায় না। বর্মনারায়ণ আমার কথার মাঝে চড়ে বসেন। ও, তাহলে গপ্প? নিশ্চয় গপ্প লেখা হয়। ওই একই কথা হলো, গপ্পও যা কবিতাও তাই। আমি চেহারা দেখেই বুঝেছি, একেবারে গপ্প, গল্পের সম্মানটুকুও নয়। এরপর যদি ভুলেও সাহিত্য সাধনা ইত্যাদি বলতে যাও, আরও কি শুনতে হবে জানো না। কিন্তু অধীনের চেহারায় তার কি উর্দি পড়া আছে বুঝতে পারি না। বসবার দরকার নেই।
তার আগেই বর্মনারায়ণের গলায় রহস্য উদ্ঘাটনের হাসি। বলেন, তাই তো বলি, এ আবার কেন ফিলোজফির ওপরে যায়? কবি লেখক না হলে কি আর এসব হয়? অর্থাৎ বর্মনারায়ণের কাছে সেটা আরও হাস্যকর। যেটুকু বা কলকে পাওয়া গিয়েছিল তাও বেহাত। কথার সুরেই বোঝা গিয়েছে এও যেন বনের মোষ চড়ানোর সামিল, নইলে মাস্টারমশাইয়ের কাছে গপ্প কবিতা সব একাকার হয়ে যেত না। জবাব দেবার কিছু ছিল না, অতএব মুখ ফিরাতে হয়। তার আগেই শোনা যায়, এতটা যখন হলো তখন নামটা বাকি রাখবেন না? ফিরে দেখি, ঝিনির কাজল পরা চোখে কৌতূহল। এবার আরও সহজ, এবার সোজাসুজি। বাপের মিটেছে, এবার মেয়ের শুরু। এ কি বেয়াস বলো, মনের যেন সুর কেটে যায়। পাড়ি ছিল দিগন্তে, এই রোদে নীলের অধরা আকাশে, সবুজে আর সোনা মাঠের শেষে। যত দূরে যাও তত দূরের বাঁধে বাঁধে, পাখির ঝাঁকের ঘর ছাড়া বনভোজনে জটলায় আর দড়িয়ায় দড়িয়ায়। এখানে কারুর নামধাম নেই, পরিচয় নেই। পরিচয় জগৎ ছোট, তখন সীমানা চৌহদ্দি আসে, তখন বেড়ায় এসে খাড়া। অপরিচয়ের কোনো সীমা নেই, কোনো দায় নেই। সে চলে যেমন খুশি, বলে যেমন খুশি। বাধা ধরার ছক, সীমানা, সরহন্দ সে আজ পিছনে ফেলে এসেছে। কিন্তু পথ কোথায়? এখন এই মুহূর্তে তুমি ছকের ঘরে দাঁড়িয়ে জবাব না দিলে কি চলে? সহযাত্রারও একটা দাবি আছে, তাই আবার এ যুগের এক বিদুষী। কবুল যখন করেছ, নাম না বলে যাবে কোথায়? তুমি তো আপন তুচ্ছতায় সংকোচে মরো, আর একদিকে শালীনতা যায়, অজরে অহংকারের কালি। অন্তত সম্রাট দূরের কথা, দরবারের পারিষদের গদিটা স্টক পাওনি, সেটি জানান দাও। নামটা বলতে হয়। তৎক্ষণাৎ ঝিন্নির গলায় বাজে, কি আশ্চর্য, নাম তো জানা। সঙ্গে সঙ্গে বর্মনারায়ণ উল্টো কোপ মারেন, তুই জানিস নাকি? আমি তো কই জানি না। একেবারে সোজাসুজি কোপ, একটু এদিক ওদিক নয়। হাত ঘুরিয়ে বলেন, তা হবে, আমি আবার ওসব পড়ি টরি না তো। শোনো হে বাঙালি লেখক, আহা, মরমের ব্যথা না হয় পরে সামলিও, মাস্টারমশাইয়ের পাওনাটা নিয়ে নাও। যিনি তখন পিতৃদেবকে সামাল দেয়, তুমি তো কিছুই পড়ো না, জানবে কি করে? আমি ওর অনেক বই পড়েছি। বর্মনারায়ণ জিভ দিয়ে দাঁতে ঠেলা দেন, বলেন, অনেক অনেক লেখার মতো বেশ ভারভারিক্কি লাগছে না তো? যিনি প্রতিবাদ করে, অনেক লিখতে হলে বুঝি ভারভারিক্কি হতে হয়? বাবার যেমন কথা। না, একটা মানানসই আছে তো। ইতিমধ্যে গিন্নির গলা ভেসে উঠেছে। তিনি একটি বইয়ের নাম করে বলেন, সেই বইটা তো আমিও তো পড়েছি, বেশ লেগেছে। মাস্টারমশাইয়ের চোখ কপালে। গৃহিণীর দিকে তাকান যেন সেই বাগবাজারের 12 বছরের সিল্কের ভোট জোড়ানো মেয়েটির দিকে। বলেন, তুমিও পড়ে ফেলেছ? তবে তো আর কথাই নেই। বলে বুড়া চ্যাংড়া গলায় হাসেন। কিন্তু অন্যপক্ষে সেদিকে কান নেই। এখন মা মেয়েতে কথা। এ যুগের বিদুষীর কাছে যেটুকু পাওয়া না, সেটুকু দেখতে পাই তার চোখের আলোতে। সংকোচের পর্দাটা সরে না। তবু কিছু কথা, কিছু জিজ্ঞাসা তার চোখে ঝিকিমিকি করে। তাতে আমার আরও অরুচি। দেখি দিগন্তে আমার ছায়া ঘনিয়ে আসে, যেমন খুশি রথই পারে বেড়া দাঁড়িয়ে ওঠে। তার মধ্যেই মাস্টারমশাইয়ের গলা শোনা যায়, আপনি কীরকম লেখেন টেখেন জানি না অবশ্যই, তবে কিচ্ছু হচ্ছে না, যা তা সব লেখা হচ্ছে আজকাল। আহা, মান পরে হবে, আগে শুনে যাও। আপন পাওনা মিটিয়ে নাও হে লেখক, কিন্তু জবাব আসে নিজের ঘর থেকেই। তুমি তো কিছু পড়োই না, ভালো মন্দ তুমি জানবে কি করে? আরে না পড়লেও একটু আধটু পাতা উল্টাই তো, পড়াই যায় না, যাচ্ছে তাই, অপাঠ্য। চিনির প্রতিবাদ আওয়াজ দেয়, যুক্তির জাল ছড়ায়। তুমি বাঘের ভয় করলে কি হবে, ঠিক জায়গাতেই সন্দেহ হয়। তবে শ্রবণ আমরা বন্ধন করি, কান দেব না। ভালো মন্দে ধন্দ, সারা জীবনের হাসন শাসন, আজ সেসব রেখে এসেছি। আজ কাজ নেই, আজ বিচার নেই। মন চলো যাই খোপের বাইরে, উকিলরা তর্ক করুন। কোন এজলাসে বিচারক বসে আছেন, তার রায় জবে আসবে তবে। আসামি আপন গরজে কাম করো গা। মুখ ফেরাতেই সামনে দেখি গাজীর মুখ। খোপের কথার কি প্রত্যয় তার কে জানে। এ ফকিরটা সত্যি পাজি। দেখো সেই মিটিমিটি হাসি, যেন চড়াই মালের খোঁজ পেয়েছে। শোনো, যাকে নিয়ে এত কথার আমদানি, সে তখনও সেই ধর্তাই বলেনি। গুনগুনিয়ে খেয়ে টেনে চলেছে। পদ্ম পাতায় পানির ফোঁটা তলমল, পদ্ম ভিজে না। তার সাক্ষী দইয়ের হাড়ি, উপরে ভাসে ননির ছানা। প্রেমের সন্ধান যে জেনেছে, তার আবার লেনাদেনার ভাবনা। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে কিসের লেনা দেন? গাজী গাইতে গাইতে হঠাৎ যেন চমক খায়। কপালে হাত দিয়ে রোদ ঢেকে দূরে তাকায়। বলে, বাবু, উই যে দেখা যায় কালীনগর, এসে পড়া গেল।
তার নজর তুলে দেখি দূরে পূবের বাঁকে মাস্তুলের ভিড়, বাঁধের কোলে এলোমেলো ঘর। এখান থেকে দেখি যেন ঘরের পাড়ে ঘর, ঘরের মাথায় ঘর, যেন মস্ত বড় একটা চাকের মতো। দিগন্তের বুকটা একেবারে হাট করে খোলা নেই, কিন্তু গাছপালা সেখানে মাথা তুলে আছে। বোধহয় হেঁটুরেদের ছায়া দেওয়ার জন্য তারা মাথা তুলেছে। সারেঙ্গের খুপড়ি থেকে ভেপু বেজে ওঠে, এবার যেন একটু দূর থেকেই বাজে। এতক্ষণের পথে ঠিক ওরকম জায়গা চোখে পড়েনি। হয়তো এবার যাত্রী বেশি, তাই আগে থেকেই তাড়াহুড়া। যাত্রা আসন্ন, যাত্রী তৈরি হও। লঞ্চের নিচের তলায় হাঁকডাক লেগেছে, যন্ত্রের শব্দ ছাপিয়েও তা শোনা যায়। এবার নামা ওঠা, সকলের ভিড়ই বোধহয় সমান। ভেপুর শব্দে খপের তর্ক দমন হয়। বর্মনারায়ণের গল্প শোনা যায়। কোথায় এলো? গাজী বলে, আজ্ঞা কালীনগরগঞ্জ। বিষয়টা যেন বিদুষীর গলাতেই চকিত হয় বেশি। এসে গেল আপনার? হ্যাঁ। ইস, এই বাবার জন্য ওর সঙ্গে একটু কথা বলতে পারলাম না। আপনি খুব বিরক্ত হয়েছেন তো? তাড়াতাড়ি বলি, বিরক্ত হব কেন? হলেও কি তুমি আর তা বলবে? এবার শোনো গিন্নির কথা। ওসব আপনি তুমির সব হতে নেই যে অনুমতি সাপেক্ষের অপেক্ষায় সহজের মুখে দরজা টেনে দেবেন। যা মুখে এসেছে তাই, সহজেই সহজ আনে। আপন মন বুঝে দেখো, বিরক্ত কি সত্যি হয়েছি? একটু হয়তো বিব্রত, সেটা কথার গুণে নয়, প্রসঙ্গের জটিলতায়। তর্কে অরুচি আজ তাকে দিয়েছি দূরের গারদে। স্বয়ং বর্মনারায়ণ তার চেয়ে অনেক বেশি ঢেউ দিয়েছেন প্রাণের তরঙ্গে, বরং আর্ত দেখিয়েছেন, তার দেখাননি। একালের কলম যদি ওর প্রাণের দরজার কুলুপ না হয়ে ওঠে, সে কথাটা না বলা থাকবে কেন? বলি, না বিশ্বাস করুন, বিরক্ত হয়নি। বোধহয় গৃহিণীর সহজে সহজ মানেন বর্মনারায়ণ। আপনিটাকে গল্লায় দিয়ে তিনিও বলেন, দেখো বাবা, কিছু মনে টনে করো না, যা মনে এসেছে তাই বলেছি। হেসে বলি, ঠিক করেছেন, কিন্তু ঝিনি তা মানবে না, ও ঠিক রেগে থাকবে। আমি ঝিনির দিকে তাকাই, ঝিনি যেন সেসব কথা শোনেই না। তারগুলাতে একটু যেন অবুঝ বিষণ্ণ হাসি বেজে ওঠে। বলে, আমার এখন খুব খারাপ লাগছে। আমি বলি, না আমি মোটেই সে কথা বলছি না, বাবার কথা ছেড়ে দিন, বাবা ওই রকমই, কিন্তু আপনি এখন নেমে যাবেন ভেবে খারাপ লাগছে। বর্মনারায়ণ বলে ওঠেন, তা বলে তুমি এখন ওকে গোসাবা টেনে নিয়ে যেতে পারো না? কথা শুনে সকলেরই হাসি সামলানো দায় হলো। ইতিমধ্যে গাজীর ডাক পড়েছে, বাবু, লঞ্চ কিন্তু ঘাটে লাগে। ততক্ষণে ঝিনির ব্যাগ খুলেছে, হাতে উঠেছে কাগজ কলম। বলে, নাম ঠিকানা লিখে দিন, চিঠি দিলে জবাব দেবেন। এখন আর মন দমনার সময় নেই, লিখে দেই। যদিও জানি কোনো প্রতিজ্ঞা নেই, তবু বিদুষীর কাজল কালো চোখের উৎসুককে একবার মনে হয়, গোসাবা কত দূর, অকুলে নাকি? তবে তাই বা ভাসি কেমন করে? অকুলের মাঝি আমি নই। হাত তুলে নমস্কার করি, বলি, চলি। বর্মনারায়ণ বলে ওঠেন, নামো, তবে আজ যদি ফিরতে না পারো, তবে কাল আবার আমাদের সঙ্গেই ফিরতে হবে। হেসে খোপের বাইরে যাই। বর্মনারায়ণ পত্নীর দিকে তাকিয়ে আরেকবার শিশু হতে ইচ্ছে করে। ঝিনি চোখ নামায় না। গাজী বাবরি উড়িয়ে দাঁড়িয়ে ডুবকি শুদ্ধ কপালে ছুঁয়ে জানালার কাছে ভেঙে পড়ে। বলে, বাবু চললাম, তবে যেন আবার দেখা হয়। চলি গো মা ঠাকুরন, দিদিকে বলে রাখি, আবার যেন আপনাকে গান শোনাতে পাই। ওহে ফকির না গাজী, শোনো, বর্মনারায়ণ ডাকেন। পকেট থেকে একটি সিকি বের করে বলেন, আমারটাই বা আর বাকি থাকে কেন? গান যখন ভালোই লেগেছে। মুর্শেদের নামে গাজী একেবারে জানালায় কপাল ঠোকে, মুখে তার কথা সরে না আর। মায়ে মেয়েতে হাসে। আর আমি যেন হঠাৎ এক সিকিতেই বর্মনারায়ণের 16 আনা দেখতে পেলাম। নামতে ভাবি, মানুষ চেনার বড়াই যেন কখনো না করি। পারে উঠে তাকিয়ে দেখি ঝিনি হাত তুলে আছে। ও যেন অবাক হয়েছে, তবু মনের পালে তেমন বাতাস নেই। কি যেন বলে ঠোঁট নড়ে। গাজী ডুবকিটা তুলে হাঁকতে, দিদি আবার যেন দেখা পাই। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ভালো থাকবেন। নমস্কার।